রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের F-22, F-35 স্টেলথ ফাইটার শনাক্তের উপায় উদ্ভাবন চীনের, শুরু মাস প্রোডাকশন। সম্ভাব্য যুদ্ধে চীনের কোনো কোনো লক্ষ্যবস্তুতে আক্রমণ চালানো হবে তা নিয়ে আলোচনা যুক্তরাষ্ট্রে। আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য হাইপারসনিক মিসাইল নির্মাণের দাবি দক্ষিণ কোরিয়ার। ডোনাল্ড ট্রাম্প বলেছেন অনেক মুসলিম দেশ তাকে প্রস্তাব দিয়েছেন গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধের জন্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন মুসলিম দেশ তাকে প্রস্তাব দিয়েছে তারা গাজায় গিয়ে হামাসের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়। হামাস যদি স্বেচ্ছায় নিজেদের নিরস্ত্র না করে এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ না করে তাহলে বিভিন্ন মুসলিম দেশ সেখানে ভারী অস্ত্রসহ সেনা পাঠাতে চায় এবং হামাসকে নির্মূল করতে গাজায় গিয়ে যুদ্ধ করার কথা বলেছেন। ট্রাম্প লিখেছেন, 1000 বছরের মধ্যে ফিলিস্তিনি বিষয়ে এমন সুন্দর দিন আর আসেনি। মঙ্গলবার ট্রাম্প তার ব্যক্তিগত সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মহা উল্লাসের সাথে এই কথা লিখেছেন। তবে একমাত্র ইন্দোনেশিয়া ছাড়া অন্য কোনো দেশের তিনি নাম বলেননি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়া গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কথা বলেছে, কিন্তু তারা ভারী অস্ত্র নিয়ে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সেনা পাঠাবে এমন কথা ছিল না তাদের প্রস্তাবে। ট্রাম্পের এমন দাবি নিয়ে তীব্র সমালোচনা চলছে আরব সহ বিভিন্ন মুসলিম দেশে। ট্রাম্প লিখেছেন, আমি ওইসব মুসলিম দেশগুলোকে বলেছি আরেকটু অপেক্ষা করতে হবে। আমি আশা করছি হামাস নিজ থেকে নিজেদের নিরস্ত্র করবে। যদি করে তাহলে ভালো, অন্যথায় আমি তাদেরকে অতি দ্রুত এবং অতিশয় ভয়ঙ্করভাবে নিরস্ত্র করার ব্যবস্থা করব। মঙ্গলবার ইসরায়েল সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, গাজায় প্রত্যাশার চেয়েও ভালো অবস্থা বিরাজ করছে যুদ্ধবিরতি। এদিকে গাজায় যুদ্ধবিরতি চললেও ইসরায়েল নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। অপরদিকে গাজার শাসনভার কাদের হাতে থাকবে সেই বিষয়ক আলোচনার কোনো অগ্রগতি নেই। বর্তমানে গাজার বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করছে হামাস। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বারবার হামাসকে নির্মূলের কথা বললেও গাজার নিয়ন্ত্রণ ভার কাদের হাতে থাকবে সেই বিষয়ে কোনো সুরাহা হচ্ছে না। ফলে বিভিন্ন মহল থেকে আশঙ্কা করা হচ্ছে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে। মঙ্গলবার হামাস আরও 2 ইসরায়েলি লাশ হস্তান্তর করেছে এবং তারা বলেছে যুদ্ধবিরতির রক্ষায় তারা অঙ্গীকারবদ্ধ। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, সব লাশ হামাস ইসরায়েলকে ফেরত দিতে পারবে না, কারণ অনেক লাশের খবর তারা জানে না সেগুলো কোথায় আছে। ইসরায়েলের হামলায় সেগুলো হয়তো কোনো ভবনের নিচে চাপা পড়ে আছে। তাইওয়ান দক্ষিণ চীন সাগরের সীমানা বাণিজ্য বিরোধ সহ বিভিন্ন ইস্যুতে যদি ভবিষ্যতে চীনের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে তাহলে যুক্তরাষ্ট্র চীনের কোথায় কোথায় আঘাত করবে তা নিয়ে বিতর্ক চলছে যুক্তরাষ্ট্রের সমর বিশ্লেষক ও নীতি নির্ধারকদের মধ্যে। তবে সবাই এটা নিশ্চিত যে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র চীনের স্থল অভিযান চালাতে পারবে না। যুদ্ধ হবে মূলত আকাশ এবং সাগরে। এ প্রেক্ষিতে একদল নীতি নির্ধারক মনে করেন সম্ভাব্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলা করা উচিত সাংহাই সহ চীনা সব গুরুত্বপূর্ণ বন্দরে। অপর আরেক দলের মতে এসব বন্দর ধ্বংস করা ঠিক হবে না, কারণ যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়লাভ করবে এবং যুদ্ধ জয়ের পর এসব গুরুত্বপূর্ণ বন্দর যুক্তরাষ্ট্র ব্যবহার করতে পারবে। মিলিটারি রিভিউ এবং ডিফেন্স নিউজ নামক প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইটের বিশ্লেষণে বলা হয়েছে, রেয়ার আর্থ, আইফোন থেকে শুরু করে অনেক কৃষি পণ্যের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে চীনের ওপর নির্ভরশীল। কেবল যুক্তরাষ্ট্র নয়, সারা বিশ্বের বাজার মূলত চীনা পণ্যে ভরা। এই অবস্থায় যুদ্ধে চীনের অর্থনীতি ধ্বংস হওয়া মানে যুক্তরাষ্ট্র সহ গোটা বিশ্বে এর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে। অনেক বিশ্লেষকের মতে সামরিক, অর্থনৈতিক সব দিক দিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী চীন। বিশ্বে যুক্তরাষ্ট্রের আধিপত্য বর্তমানে হুমকির মুখে চীনের কারণে, কিন্তু চীনকে ধ্বংস করার মাধ্যমে নয়, বরং অন্য কোনো উপায়ে চীনকে পরাজিত করার উপায় খুঁজতে হবে যুক্তরাষ্ট্রকে।
যুক্তরাষ্ট্রকে। ক্যাপ্টেন মিকাহ নিদরফেলার মিলিটারি রিভিউতে লিখেছেন, তারপরেও চীনের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্যতম টার্গেট হল চীনা বিভিন্ন বন্দর ও মেরিটাইম অবকাঠামো ধ্বংস করা। মিকাহ লিখেছেন, যুদ্ধে যদি চীনকে বিনা শর্তে আত্মসমর্পণ করতে বাধ্য করা না যায়, তাহলে চীনের সাথে যুদ্ধবিরতি চুক্তি করতে হবে যুক্তরাষ্ট্রকে, এবং এটা যুক্তরাষ্ট্রের জন্য বড় মাত্রার ভোগান্তি সৃষ্টি করবে, কারণ ধ্বংসাত্মক এই যুদ্ধের পর আবার যুক্তরাষ্ট্রকে চীনের সাথে বাণিজ্য শুরু করতে হবে আগের মতো। বিশ্লেষক মিকার মতে, যুক্তরাষ্ট্রের উচিত অন্য দেশে চীনের যত বন্দর আছে সেসব দখলে নেওয়া। বর্তমানে বিশ্বের বিভিন্ন বন্দর পরিচালনার জন্য চীনের 129টি প্রকল্প রয়েছে। তবে অনেক বিশ্লেষক ডিফেন্স নিউজকে বলেছেন, চীনের কাছে এমন সব ব্যালিস্টিক মিসাইল রয়েছে যা গোটা যুক্তরাষ্ট্রে আঘাত করতে সক্ষম। তাছাড়া যুদ্ধের শুরুতেই চীন গুড়িয়ে দেবে প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপ। ফলে চীন যুক্তরাষ্ট্র যুদ্ধে যুক্তরাষ্ট্র যদি শেষ পর্যন্ত জয়লাভ করেও, তবে তা এমন হবে ক্ষতির বিনিময়ে যে যুক্তরাষ্ট্র সেই জয় উদযাপন করতে পারবে না। বিমান থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য হাইপারসনিক মিসাইল তৈরি করেছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে বর্তমানে চলমান আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে দক্ষিণ কোরিয়া হাজির করেছে তাদের এয়ার টু গ্রাউন্ড হাইপারসনিক মিসাইল। এর আওতা 500 থেকে 1000 কিলোমিটার, গতি শব্দের তুলনায় 10 গুণ বেশি। 4.1 মিটার দীর্ঘ এই মিসাইলটি 220 কেজি ওজনের বোমা বহন করতে পারে। দক্ষিণ কোরিয়া তাদের নিজস্ব নির্মিত KF-21 ফাইটার জেটের জন্য ব্যবহার করবে এই মিসাইল। দক্ষিণ কোরিয়ার KF-21 বোরামায়ে একটি 4.5 জেনারেশন মাল্টি রোল ফাইটার জেট। তবে ভবিষ্যতে কোরিয়া এটিকে 5th জেনারেশনে উন্নীত করবে। 2022 সালে এটি প্রথম আকাশে ওড়ে এবং বর্তমানে এটি ম্যাস প্রোডাকশনে রয়েছে। বর্তমানে একমাত্র রাশিয়ার কাছে ভূমি থেকে ভূমিতে, আকাশ থেকে ভূমিতে এবং রণতরী থেকে ভূমিতে এই 3 ফরম্যাটে নিক্ষেপযোগ্য হাইপারসনিক মিসাইল রয়েছে। আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য হাইপারসনিক মিসাইল উদ্ভাবন বিষয়ে দক্ষিণ কোরিয়ার দাবি নিয়ে বিশ্লেষণ চলছে সমরাঙ্গনে। যুক্তরাষ্ট্রের F-22, F-35 সহ সমস্ত স্টেলথ ফাইটার শনাক্তের উপায় উদ্ভাবন করেছে চীন। এর নাম ফোটন ক্যাচার। এটি একটি 4 চ্যানেল সিঙ্গেল ফোটন ডিটেক্টর। কোয়ান্টাম রাডারের জন্য এটি প্রয়োগ করা হবে। এটি উদ্ভাবন করেছে চীনের কোয়ান্টাম রাডার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি রিসার্চ সেন্টার। চীন বর্তমানে ফোটন ক্যাচারের ম্যাস প্রোডাকশন শুরু করেছে। এই ফোটন ক্যাচার অতি নিচ দিয়ে চলা একক ফোটন শনাক্ত করতে পারে। এই ফোটন ক্যাচার রাডারে যুক্ত করা হলে তা যুক্তরাষ্ট্রের F-22 এর মতো স্টেলথ ফাইটারের ক্ষুদ্রতম প্রতিধ্বনিও শনাক্ত করতে পারবে। রাডারে ফোটন ক্যাচারের সঠিক ব্যবহারের ফলে দ্রুত যুক্তরাষ্ট্রের F-22, F-35 এবং B-2 স্পিরিটের মতো সব স্টেলথ যুদ্ধ বিমান তাদের স্টেলথ ক্ষমতা হারিয়ে ফেলবে। বর্তমানে স্টেলথ ফাইটারের বৈশিষ্ট্য হলো এটি রাডারে ধরা পড়ে না, ফলে প্রতিপক্ষকে সম্পূর্ণ অন্ধকারে রেখে তাদের আকাশ সীমায় প্রবেশ করে বোমা হামলা চালিয়ে আবার নিরাপদে ফিরে আসতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং তুরস্ক স্টেলথ ফাইটার জেট নির্মাণে সক্ষম। যুক্তরাষ্ট্রের তৈরি F-35 স্টেলথ ফাইটার জেট রয়েছে বর্তমানে ব্রিটেন, অস্ট্রেলিয়া, ইসরায়েল সহ বেশ কয়েকটি দেশের কাছে। তবে প্রকাশিত খবরে বলা হয়েছে, চীনের উদ্ভাবিত ফোটন ক্যাচার শুরুতেই শতভাগ কার্যকরী হবে না, ফলে বিশ্বের বিভিন্ন দেশের কাছে থাকা স্টেলথ ফাইটার তাদের স্টেলথ ক্ষমতা আংশিকভাবে হারাতে যাচ্ছে। তবে চীন ভবিষ্যতে এটিকে শতভাগ কার্যকর করতে পারলে স্টেলথ ফাইটারগুলো পুরোপুরি তাদের স্টেলথ ক্ষমতা হারিয়ে ফেলবে, যেসব দেশের কাছে চীনার রাডার থাকবে তাদের কাছে। I've made it clear time and again, Israel will never allow those who call for our annihilation. বন্দিমুক্তি চুক্তিতে ফিলিস্তিনের ম্যান্ডেলা খ্যাত মারওয়ান বারঘুতির নাম থাকলেও তাকে মুক্তি দিতে ভয় পাচ্ছে ইসরায়েল, এমন খবরই প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এমনকি কাতারের পক্ষ থেকেও বারঘুতিকে মুক্তির জন্য বলা হলেও সেটা মানতে নারাজ নেতানিয়াহু। ইসরায়েলিদের ভয়, কে এই ফিলিস্তিনের নেতা মারওয়ান বারঘুতি? ইসরায়েলের কারাগারে 2 দশকেরও বেশি সময় ধরে বন্দী রয়েছেন মারওয়ান বারঘুতি। ফিলিস্তিনি সংগঠন ফাতাহ আন্দোলনের সিনিয়র ও জনপ্রিয় নেতা তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার আওতায় ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে প্রায় 1,500 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে নেতানিয়াহুর সরকার, কিন্তু তারা কোনোভাবেই মারওয়ান বারঘুতিকে মুক্তি দিতে রাজি হচ্ছে না।
হামাস তার নাম বন্দি মুক্তির তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য বারবার দাবি জানালেও ইসরায়েল তাতে সাড়া দিচ্ছে না। এমনকি যুক্তরাষ্ট্রের ইঙ্গিতে কাতারের পক্ষ থেকেও বারঘুতির মুক্তির প্রস্তাব দেওয়া হয় ইসরায়েলের কাছে, কিন্তু তাতেও কাজ হয়নি। ইসরায়েল সরকারের মুখপাত্র শোস বেদ্রোসিয়ান সাংবাদিকদের বলেন, আমি এই মুহূর্তে আপনাদের নিশ্চিত করে বলতে পারি বারঘুতি এই মুক্তির অংশ হবেন না। ইসরায়েলি আদালত মারওয়ান বারঘুতিকে 5 দফা যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও অতিরিক্ত 40 বছর কারাদণ্ড দিয়েছে। 1959 সালে অধিকৃত পশ্চিম তীরে রামাল্লার কাছে অবস্থিত কোবার গ্রামে জন্মগ্রহণ করেন বারঘুতি। তিনি কিশোর বয়সেই ফাতা আন্দোলনে যোগ দেন এবং দ্রুত এর যুব আন্দোলনের মাধ্যমে নেতৃত্বের কাতারে উঠে আসেন। মারওয়ান বারঘুতি ফাতার গুরুত্বপূর্ণ নেতা হলেও দলীয় গণ্ডির বাইরে তার তাৎপর্য একজন জাতীয় নেতা হিসেবে। তাকে ফিলিস্তিনি জাতীয় মুক্তি সংগ্রামের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। 1986 সালে অধিকৃত পশ্চিম তীর থেকে নির্বাসনে যেতে বাধ্য হওয়ার আগে কয়েকবার তাকে ইসরায়েলি কারাগারে বন্দী থাকতে হয়েছে। তিনি 1994 সালে নির্বাসন থেকে স্বদেশে ফিরে আসেন এবং একই বছর ফাতার মহাসচিব নির্বাচিত হন। 2000 সালের শুরুর দিকে তিনি ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের দ্বিতীয় গণ অভ্যুত্থানের নেতৃত্বে থাকা সবচেয়ে দৃশ্যমান ব্যক্তিত্বদের একজন ছিলেন। ইসরায়েলের ক্রমবর্ধমান দখলদারিত্বের বিরুদ্ধে রাজনৈতিক সংলাপ এবং সশস্ত্র প্রতিরোধ উভয়ের পক্ষেই ছিলেন বারঘুতি। দ্বিতীয় গণ অভ্যুত্থানে তার বিপ্লবী ভূমিকা পরবর্তী 23 বছরের জন্য তার ভাগ্য নির্ধারণ করে দেয়, কারণ তার এই ভূমিকার কারণেই ইসরায়েল 2002 সালে তাকে গ্রেপ্তার করে এবং হত্যা ও সন্ত্রাসী সংগঠনের সদস্য পদে থাকা সহ 5টি অভিযোগে দোষী সাব্যস্ত করে 5 দফা যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি অতিরিক্ত 40 বছরের কারাদণ্ড দিয়েছে। এরপর থেকে 23 বছর ধরে তিনি ইসরায়েলের কারাগারেই রয়েছেন। গ্রেপ্তারের পর থেকে এই দীর্ঘ সময়ে বারঘুতি কারাগারেও একজন সক্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে ভূমিকা পালন করে গেছেন। তিনি ফিলিস্তিনি সংগঠনগুলোর মধ্যে বিভেদের অবসান, ইসরায়েলি কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের অধিকার আদায় এবং জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে বিভিন্ন সময় কারাগার থেকেই বক্তব্য বিবৃতি দিয়ে চলেছেন। 2006 সালে তিনি ফিলিস্তিনি প্রিজনার্স ডকুমেন্টের প্রধান লেখকদের একজন ছিলেন, যা ছিল ফাতাহ, হামাস, ইসলামিক জিহাদ এবং পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের নেতাদের স্বাক্ষরিত একটি আন্তঃদলীয় প্রস্তাব। বারঘুতি কারাগার থেকে যেসব চিঠি পাঠাতেন তাতে সহিংসতার পরিবর্তে ঐক্যের ভিত্তিতে জনপ্রিয় প্রতিরোধের একটি নতুন পর্যায় গড়ে তোলার আহ্বান জানানো হতো। বিশ্লেষকরা বলছেন, বারঘুতির প্রভাব শুধু ফাতা আন্দোলনের মধ্যেই সীমিত নয়, বরং ফিলিস্তিনি সব দল ও উপদল ও সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ ফিলিস্তিনিদের মধ্যেই বিস্তৃত। 2 দশকের বেশি সময় ধরে কারাগারে থাকা সত্ত্বেও বারঘুতি সবচেয়ে জনপ্রিয় ফিলিস্তিনি নেতাদের একজন। বিভিন্ন জরিপে দেখা যায় তিনি মাহমুদ আব্বাসের বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হবেন। বিশ্লেষকরা বিশ্বাস করেন তার মুক্তি ফিলিস্তিনি রাজনীতিকে নতুন রূপ দিতে পারে। এজন্যই ইসরায়েল বারঘুতিকে ভয় পায়। 2002 সালের পর থেকে ইসরায়েলের সব সরকারই জোর দিয়ে বলেছে বারঘুতির হাতে রক্ত লেগে আছে এবং তাকে কারাগারেই থাকতে হবে আজীবন। ইসরায়েলের ভয় হচ্ছে বারঘুতির মুক্তি ফাতা আন্দোলনকে শক্তিশালী করবে, পাশাপাশি ফিলিস্তিনি সংগঠনগুলোর মধ্যে ঐক্যের সম্ভাবনা জোরদার এবং অধিকৃত অঞ্চলগুলোয় ইসরায়েলের নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করতে পারা। এ কারণেই বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কট্টর ডানপন্থী জোট সরকার বারঘুতির নাম এবারের বন্দি মুক্তির তালিকায় অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তে অটল রয়েছে। গত অগস্ট মাসে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির কারাগারে বারঘুতির সেলে গিয়ে তাকে গালাগাল করে বলেছিলেন, তুমি জিততে পারবে না। ইসরায়েলের জনগণের সঙ্গে যে ঝামেলা করবে, আমাদের শিশু ও নারীদের যে হত্যা করবে, আমরা তাকে নিশ্চিহ্ন করে দেব। রামাল্লা ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক ইসমত মনসুর এর আগে সংবাদ মাধ্যম নিউ আরবকে বলেছিলেন, বারঘুতি ফাতা এবং হামাসের মধ্যে পুনর্মিলন ঘটাতে এবং পশ্চিম তীর ও গাজাকে একীভূত করতে পারেন। হামাস বিশ্বাস করে ফিলিস্তিনিদের মধ্যে বিভাজন সৃষ্টিকারী মাহমুদ আব্বাসের বিপরীতে বারঘুতি একজন ঐক্য সৃষ্টিকারী নেতা। ফিলিস্তিনি রাষ্ট্রবিজ্ঞানী খলিল শিকাকি বলেন, বারঘুতিকে মুক্তি না দিতে ইসরায়েলের অস্বীকৃতির মূলে রয়েছে তার ঐক্য সৃষ্টিকারী প্রভাবের ভয়। তিনি বলেন, ইসরায়েল বিশ্বাস করে যে যদি তারা বারঘুতিকে মুক্তি দেয় তাহলে তিনি ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ করবেন।
এজন্যই পশ্চিমা গণমাধ্যমগুলো বারঘুতিকে ফিলিস্তিনের ম্যান্ডেলা হিসেবে অভিহিত করে থাকে। ইসরায়েলের একটি সূত্র নিশ্চিত করেছে, ফিলিস্তিনি বন্দী মুক্তির তালিকায় পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন মহাসচিব আহমেদ সাদাত, হামাসের সিনিয়র নেতা হাসান সালামেহ এবং ইব্রাহিম হামিদ সহ অন্যান্য বন্দীর নাম আছে। আরও আছে ইসরায়েলের 7 অক্টোবরের হামলায় জড়িত থাকার সন্দেহে আটক হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডের সদস্যদের নাম। তবে বারঘুতির নাম তালিকায় আনতে ইসরায়েল সাফ না করে দিয়েছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলার মধ্য দিয়ে যে ভয়াবহ যুদ্ধের সূচনা হয়েছিল, অবশেষে গাজায় একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। এই যুদ্ধবিরতি শুধুমাত্র ইসরায়েল ও হামাসের মধ্যে নয়, বরং এটি মার্কিন নেতৃত্বাধীন এক নতুন ভূ রাজনৈতিক কৌশলের প্রতিফলন, যা মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য পুনর্গঠন করতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে এবং তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সম্পাদিত এই গাজা সিজফায়ার ডিল বর্তমানে এক নাজুক কিন্তু গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। ইসরায়েল সফরের সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ঘোষণা করেন যে গাজা যুদ্ধবিরতি প্রত্যাশার চেয়েও ভালোভাবে এগোচ্ছে। তার মতে, যদি সব পক্ষ চুক্তি অনুযায়ী আচরণ করে তবে এই যুদ্ধবিরতি স্থায়ী শান্তির ভিত্তি হতে পারে। ভ্যান্সের বক্তব্য ছিল কূটনৈতিকভাবে এক পেশে, একদিকে ইসরায়েলের প্রতি সমর্থনের বার্তা, অন্যদিকে হামাসকে সতর্ক বার্তা। তিনি স্পষ্টভাবে বলেন, যদি হামাস সহযোগিতা না করে তবে তা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। এই বক্তব্যে যুক্তরাষ্ট্রের দ্বিমুখী কৌশল স্পষ্ট, একদিকে যুদ্ধবিরতি রক্ষা ও মানবিক সহায়তার প্রসার, অন্যদিকে কঠোর অবস্থান বজায় রাখা। গাজা যুদ্ধবিরতি চুক্তি ও মার্কিন কূটনীতির নতুন অধ্যায় নিয়ে ওয়াহিদ ফারুকের প্রতিবেদন। এটি কেবল মার্কিনী নির্বাচনী রাজনীতির অংশ নয়, বরং ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য নীতির পুনরায় সংজ্ঞায়নের অংশ, যা ট্রাম্প ডক্ট্রিন 2.0 নামে পরিচিত হচ্ছে। এই যুদ্ধবিরতি মূলত ট্রাম্পের 20 দফা গাজা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ। পরিকল্পনার দ্বিতীয় ধাপে রয়েছে গাজায় একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন, একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন, ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হামাসের নিরস্ত্রীকরণ। এটি একটি বড়সড় কূটনৈতিক প্রকল্প, যার লক্ষ্য মধ্যপ্রাচ্যের রাজনীতিকে ইসরায়েল কেন্দ্রিক নিরাপত্তা স্থিতিশীলতায় রূপান্তরিত করা। ট্রাম্প প্রশাসন জানে হামাসকে অস্ত্র সমর্পণে বাধ্য করা প্রায় অসম্ভব, তাই তারা নিরস্ত্রীকরণ পূর্ব নিরাপত্তা অবকাঠামো গড়ার পরিকল্পনা করছে। এজন্যই ভান্স বলেছেন, হামাসকে অস্ত্র ছাড়ার আগে আন্তর্জাতিক বাহিনীকে গাজায় নিরাপত্তা কাঠামো তৈরি করতে হবে। হামাসের প্রধান আলোচক খলিল আল হাইয়া কায়রো থেকে ঘোষণা দেন, তাদের দল চুক্তি সম্পূর্ণভাবে বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ। তিনি জানান, আমরা মার্কিন প্রেসিডেন্ট ও অন্যান্য মধ্যস্থতাকারীদের কাছ থেকে নিশ্চিত হয়েছি যে এই যুদ্ধ শেষ। তবে হামাসের জন্য সবচেয়ে জটিল ইস্যু হল নিহত জিম্মিদের দেহ হস্তান্তর। ইসরায়েলের দাবি অনুযায়ী হামাস এখনও 15 জন ইসরায়েলের মৃতদেহ ফেরত দেয়নি। হামাস বলছে তাদের অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। উদ্ধার কাজে বিশেষ যন্ত্রপাতির অভাব রয়েছে। এই মানবিক ইস্যুটি এখন কূটনৈতিক চাপের কেন্দ্রবিন্দুতে। ইসরায়েলের অভ্যন্তরে এখনও রাজনৈতিক অস্থিরতা চলছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একদিকে যুদ্ধবিরতি রক্ষার প্রতিশ্রুতি দিচ্ছেন, অন্যদিকে হামাসের প্রতিটি হামলার প্রতিশোধ নিচ্ছেন। রোববারের ঘটনায় 2 ইসরায়েলি সেনা নিহত হবার পর ইসরায়েল 153 টন বোমা ফেলে গাজায়, যাতে অন্তত 45 জন ফিলিস্তিনি নিহত হন। নেতানিয়াহুর মন্তব্য ছিল দ্বৈত, আমাদের এক হাতে অস্ত্র, অন্য হাতে শান্তির আহ্বান। অর্থাৎ তিনি আলোচনায় আগ্রহী কিন্তু দুর্বল অবস্থান নিতে চান না। এদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হানেকবিকে বরখাস্ত করা হয়েছে, যিনি গাজার পূর্ণ দখলের বিরোধিতা করেছিলেন। বিশ্লেষকরা বলছেন এটি নেতানিয়াহুর বিরুদ্ধ মত দমন নীতির অংশ। হানেকবির বরখাস্তের পর ইসরায়েলি রাজনীতিতে নতুন ফাটল দেখা দিয়েছে। ট্রাম্প দাবি করেছেন, মধ্যপ্রাচ্যের আমাদের বহু মিত্র দেশ গাজায় প্রবেশ করে হামাসকে দমন করতে প্রস্তুত। যদিও তিনি কোনো দেশের নাম স্পষ্ট করেননি, তিনি ইন্দোনেশিয়ার প্রশংসা করেন। এখানে ট্রাম্পের লক্ষ্য দুটি: গাজার সংকটে মুসলিম দেশগুলোকে আঞ্চলিকভাবে সম্পৃক্ত করা এবং ইসরায়েল বিরোধী মনোভাবকে প্রশমিত করা। তবে বিশ্লেষকদের মতে কোনো মুসলিম দেশ সরাসরি হামাসের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবে না, বরং তারা জাতিসংঘের ছাতার নিচে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে আগ্রহী হতে পারে। ইন্দোনেশিয়া, মিশর, জর্ডান ও মরক্কো ইতিমধ্যে এই ধরনের মানবিক বাহিনীতে অংশ নিতে আগ্রহ দেখিয়েছে।
জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম জানায় যুদ্ধবিরতির পর থেকে ৬,৭০০ টন খাদ্য গাজায় প্রবেশ করেছে, যা প্রায় ৫ লাখ মানুষকে ২ সপ্তাহ খাওয়ানোর মতো। কিন্তু এই পরিমাণ পুরো প্রয়োজনের ১/৩ নয়। দক্ষিণ গাজায় কিছুটা স্বস্তি এলেও উত্তরাঞ্চলে এখনও মারাত্মক সংকট। শিশু ও গর্ভবতী নারীদের জন্য বিশেষ পুষ্টি সহায়তা সীমিত। মানবিক সংস্থাগুলো বলছে ইসরায়েলি অবরোধের কারণে প্রতিদিন ২,০০০ টন খাদ্য প্রবেশের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হচ্ছে না। রবিবারের সহিংসতার পর ইসরায়েল একদিনের জন্য খাদ্য সরবরাহ বন্ধ করে দেয়, যা আন্তর্জাতিক চাপের মুখে সোমবার পুনরায় চালু হয়। এই ঘটনাই দেখায় যুদ্ধবিরতি টিকে থাকা কতটা নাজুক। ভান্স তার সফরের সময় সিভিলিয়ান মিলিটারি কোঅপারেশন সেন্টার সিএমসিসি উদ্বোধন করেন, যা ইসরায়েলে অবস্থিত এক মার্কিন নেতৃত্বাধীন সমন্বয় কেন্দ্র। এটি গাজায় পুনর্গঠন ও সাহায্য পৌঁছে দেওয়ার জন্য ব্যবহৃত হবে। মার্কিন সেন্ট্রাল কমান্ডার ব্র্যাড কুপার জানান, এখানে প্রায় ২০০ মার্কিন সেনা কাজ করছে, কিন্তু কেউ গাজার ভেতরে অবস্থান করবে না। এই কেন্দ্রটির মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো ইসরায়েলের ভৌগোলিক সীমার মধ্যে সরাসরি মানবিক সামরিক হাব তৈরি করল, যা মধ্যপ্রাচ্যে তাদের দীর্ঘমেয়াদের উপস্থিতির ইঙ্গিত দেয়। ভ্যান্স ও ট্রাম্পের নীতি বিশ্লেষণ করলে দেখা যায় তাদের লক্ষ্য দ্বিমাত্রিক। একদিকে ইসরায়েলকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া, অন্যদিকে ফিলিস্তিনের ন্যূনতম স্থিতিশীলতা ফিরিয়ে এনে মার্কিন কূটনীতির সাফল্য প্রদর্শন করা। এ নীতি ট্রাম্প যুগের ঐতিহ্যবাহী শক্তি দ্বারা শান্তি দর্শনেরই সম্প্রসারণ। ট্রাম্প প্রশাসন বিশ্বাস করে হামাসকে ধ্বংস না করে শান্তি আনা সম্ভব নয়, কিন্তু একই সঙ্গে গাজাকে সম্পূর্ণ ধ্বংস করলে আন্তর্জাতিক বৈরিতা বাড়বে। তাই সীমিত ধ্বংস যোগ রাজনৈতিক পুনর্গঠন, এই ফর্মুলাই এখন প্রয়োগ হচ্ছে। নেতানিয়াহু বর্তমানে দ্বিমুখী চাপের মুখে। একদিকে যুক্তরাষ্ট্র চাইছে তিনি আলোচনার পথে থাকুন, অন্যদিকে তার নিজস্ব ডানপন্থী জোট যুদ্ধ চালিয়ে যেতে চায়। হামাসের বিরুদ্ধে অতিরিক্ত কঠোর না হলে নেতানিয়াহু নিজের সমর্থক গোষ্ঠী হারানোর ঝুঁকিতে আছেন। আবার যুদ্ধ অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন থেকে আর্থিক ও কূটনৈতিক সহায়তা কমে যেতে পারে। অভ্যন্তরীণ সমালোচকরা বলছেন, হানগেবির মতো অভিজ্ঞ নিরাপত্তা উপদেষ্টাকে সরিয়ে ইয়াসম্যান বসানো নেতানিয়াহুর কর্তৃত্ববাদী প্রবণতার প্রতিফলন। সাবেক জেনারেল গাদি আইজেনকট একে বলেছেন ৭ই অক্টোবরের বিপর্যয়ের দায় এড়ানোর প্রচেষ্টা। হামাসের রাজনৈতিক ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয় চায় হামাস অস্ত্র ত্যাগ করে প্রশাসনিক ভূমিকা থেকে সরে দাঁড়াক, কিন্তু হামাস বলছে নিরস্ত্রীকরণের বিনিময়ে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা ছাড়া কোনো ছাড় দেবে না। এটি গাজা প্রশ্নকে আরও জটিল করে তুলেছে। যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী আন্তর্জাতিক তত্ত্বাবধানে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হবে, যাতে ফিলিস্তিনি টেকনোক্র্যাট ও আরব দেশগুলোর প্রতিনিধি থাকবে। কিন্তু এই প্রশাসনকে হামাস কতটা স্বীকৃতি দেবে সেটাই বড় প্রশ্ন। পুনর্গঠন প্রক্রিয়াও দীর্ঘ হবে। জাতিসংঘ অনুমান করছে গাজায় অবকাঠামো পুনর্গঠনে অন্তত $40 বিলিয়ন প্রয়োজন। এর মধ্যে 70% তহবিল আসবে আন্তর্জাতিক অংশীদারদের কাছ থেকে, মূলত মার্কিন নেতৃত্বাধীন জোটের মাধ্যমে। এই গাজা যুদ্ধবিরতি ট্রাম্প প্রশাসনের নির্বাচনী সাফল্যের প্রতীক হিসেবেও দেখা হচ্ছে। আগামী নির্বাচনে ট্রাম্প যদি শান্তিপূর্ণ গাজা দেখাতে পারেন, তবে তিনি শান্তি স্থাপনকারী প্রেসিডেন্ট হিসেবে প্রচারণা চালাতে পারবেন। ভান্সের সফরও এই রাজনৈতিক বার্তারই অংশ। তিনি তরুণ, যুদ্ধবিরতি সমর্থক, তবে জাতীয় নিরাপত্তায় আপোষহীন, এই ইমেজ তৈরি করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন যুদ্ধবিরতি চুক্তিকে গুরুত্বপূর্ণ কিন্তু অসম্পূর্ণ বলে মন্তব্য করেছে। ফ্রান্স ও জার্মানি চায় হামাসকে নিরস্ত্রীকরণে আন্তর্জাতিক বাহিনী কার্যকর ভূমিকা নিক। অন্যদিকে তুরস্ক ও কাতার বলছে গাজার পূর্ণ সার্বভৌমত্ব ছাড়া কোনো স্থায়ী শান্তি সম্ভব নয়। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের জন্য ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়ছে। ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৬৮,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত, লক্ষাধিক আহত। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজার ৮৫% মানুষ এখনও গৃহহীন। শিশুরা অপুষ্টিতে ভুগছে, হাসপাতালগুলো ধ্বংসপ্রাপ্ত এবং পানীয় জলের ভয়াবহ সংকট। এই প্রেক্ষাপটে যুদ্ধবিরতি টিকিয়ে রাখা শুধু কূটনৈতিক নয়, মানবিক প্রয়োজনও বটে। বর্তমান বাস্তবতায় গাজা যুদ্ধবিরতি এক নাজুক ভারসাম্যের উপর দাঁড়িয়ে আছে। এর স্থায়িত্ব নির্ভর করবে ৩টি বিষয়ের উপর: ইসরায়েলের রাজনৈতিক সদিচ্ছা, হামাসের বাস্তববাদী আচরণ এবং মার্কিন কূটনীতির ধারাবাহিকতা।
নাশকতা। যদি ইসরায়েল গাজার নিয়ন্ত্রণে নমনীয় হয় এবং হামাস অস্ত্র সমর্পণের পথে কোনো কাঠামোগত অগ্রগতি দেখায়, তবে দ্বিতীয় ধাপ শুরু হতে পারে। কিন্তু আবারও যদি ছোটখাটো সংঘর্ষ বেড়ে যায়, তাহলে পুরো শান্তি প্রক্রিয়া ধসে পড়বে। গাজা যুদ্ধবিরতি এখন স্থায়ী শান্তি নয়, এটি কেবল একটা শ্বাস নেয়ার বিরতি। তবু এই বিরতি আগামী মধ্যপ্রাচ্যের কূটনীতির দিক নির্ধারণ করবে। ট্রাম্প ও ভান্স হয়তো নিজেদের রাজনৈতিক সাফল্য হিসেবে এটি দেখছেন, কিন্তু বাস্তবে এটি এক জটিল মানবিক ও ভূ রাজনৈতিক পরীক্ষা, যেখানে প্রতিটি পক্ষকে কেবল অস্ত্র নয়, মানসিকতাও বদলাতে হবে। গাজার মাটিতে শান্তির ফুল ফোটাতে হলে বাস্তবসম্মত নেতৃত্ব, আঞ্চলিক সহযোগিতা এবং মানবিক অগ্রাধিকারের প্রতি আন্তরিক প্রতিশ্রুতি দরকার। অন্যথায় ইতিহাস আবারও দেখবে যুদ্ধবিরতির নিচে লুকিয়ে আছে এক নতুন যুদ্ধের বীজ। বিশ্ব রাজনীতিতে প্রযুক্তি ও প্রতিরক্ষা ক্ষমতার প্রতিযোগিতা আজকের বিষয় নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে ঠান্ডা যুদ্ধ পর্যন্ত যে অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়েছিল, সেটি আজ আরও জটিল ও মনস্তাত্ত্বিক রূপ নিয়েছে। রাশিয়ার পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র বুরেভেস্তনিক, যা ন্যাটো কোডে স্কাইফল নামে পরিচিত, সেই প্রতিযোগিতারই নতুন ও ভয়ঙ্কর প্রতিফলন। এটি শুধু একটি অস্ত্র নয়, বরং একটি বার্তা। রাশিয়া জানিয়ে দিতে চায় প্রযুক্তিগত দিক থেকে সে এখনও পশ্চিমা বিশ্বের সমকক্ষ এবং অনেক ক্ষেত্রে এগিয়ে। 2021 সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস ইন্টেলিজেন্স সেন্টার প্রথমবারের মতো তাদের প্রকাশিত প্রতিবেদনে এই ক্ষেপণাস্ত্রের নাম অন্তর্ভুক্ত করে। এটি ছিল এক প্রকার স্বীকৃতি যে রাশিয়ার এই বিকাশাধীন প্রকল্পকে আর উপেক্ষা করা সম্ভব নয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, যদি এটি কার্যকর অস্ত্র হিসেবে রাশিয়ার অস্ত্র ভাণ্ডারে সংযুক্ত হয়, তবে এটি হবে এক অদ্বিতীয় অস্ত্র, যার থাকবে আন্তঃমহাদেশীয় পাল্লা ও প্রায় সীমাহীন আঘাত করার ক্ষমতা। বুরেভেস্তনিকের ধারণা এসেছে রাশিয়ার দীর্ঘদিনের কৌশলগত দুর্বলতা থেকে। যুক্তরাষ্ট্র ও ন্যাটো দেশগুলোর আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় যেখানে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM ধরা পড়ার ঝুঁকি থাকে, সেখানে রাশিয়া এমন একটি অস্ত্র বানাতে চেয়েছে যা শত্রুপক্ষের প্রতিরক্ষা ঘাঁটিগুলো সম্পূর্ণ এড়িয়ে যেতে সক্ষম। বুরেভেস্তনিক সেই ধারণার বাস্তবায়ন। এটি ভূমি থেকে উৎক্ষেপিত ক্রুজ ক্ষেপণাস্ত্র, যার ইঞ্জিনে থাকবে ছোট আকারের পারমাণবিক রিঅ্যাক্টর। এর মানে প্রচলিত টার্বোফ্যান বা জেট ইঞ্জিনের মতো জ্বালানি সীমাবদ্ধতা এখানে নেই। যতক্ষণ পর্যন্ত রিঅ্যাক্টর সক্রিয় থাকবে, ক্ষেপণাস্ত্রটি ততক্ষণ উড়ে যেতে পারবে, তাত্ত্বিকভাবে হাজার হাজার কিলোমিটার। রাশিয়ার বর্তমান পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী KH-102 ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা প্রায় 4000 কিলোমিটার। সেখানে বুরেভেস্তনিকের সম্ভাব্য পাল্লা হচ্ছে 10,000 থেকে 20,000 কিলোমিটার পর্যন্ত। এর মানে রাশিয়া নিজের ভূখণ্ডের যে কোনো স্থান থেকে উৎক্ষেপণ করে সহজেই যুক্তরাষ্ট্রের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। আরও ভয়ঙ্কর বিষয় হলো, এটা 50 থেকে 100 মিটার উচ্চতায় উড়ে যেতে সক্ষম, অর্থাৎ রাডারের জন্য প্রায় অদৃশ্য থাকবে। এটি ঘুরপথে বা বাঁকা ঘুরে উঠতে পারে, ফলে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা কোন দিক থেকে আঘাত আসছে তা বুঝে উঠতে পারবে না। কিন্তু এই সাহসী প্রকল্পের পেছনে যতই প্রযুক্তিগত আকর্ষণ থাকুক, বাস্তবে এটি এখনও রাশিয়ার জন্য এক জটিল ও বিপজ্জনক চ্যালেঞ্জ। এর পরীক্ষাগুলো বারবার ব্যর্থ হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে 2019 সালের অগাস্ট মাসে নেনক্সা পরীক্ষা কেন্দ্রে। সেখানে একটি ব্যর্থ ক্ষেপণাস্ত্র পুনরুদ্ধারের সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং অন্তত 5 জন পারমাণবিক বিশেষজ্ঞ নিহত হন। স্থানীয় এলাকায় তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা বেড়ে যায়, যা প্রমাণ করে যে পরীক্ষাটি ছিল পারমাণবিক উপাদান সংশ্লিষ্ট। এই দুর্ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন তোলে এবং অনেক বিশেষজ্ঞ বলেন, পারমাণবিক প্রপালশন প্রযুক্তি বাস্তবে যতটা রোমাঞ্চকর শোনায়, বাস্তবে এটি ততটাই বিপজ্জনক। তবুও রাশিয়া প্রকল্পটি বন্ধ করেনি, বরং আরও উন্নত নকশা ও নিরাপত্তা ব্যবস্থা তৈরির চেষ্টা চলছে। বুরেভেস্তনিকের পরীক্ষা হয়েছে অন্তত 3টি স্থানে: কাপুস্তিনিয়র, নোনক্সা ও পাঙ্কোভো। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা প্রথমে এটিকে চিহ্নিত করেছিল KY-30 নামে। বিশ্লেষকরা মনে করেন প্রকল্পটি শুরু হয়েছে কমপক্ষে 1 দশক আগে।
এখন প্রশ্ন হলো, রাশিয়া কি আসলেই এই প্রকল্প সফল করতে চায়, নাকি এটি কেবল একটি কূটনৈতিক কৌশল? অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করেন বুরেভেস্তেনিকের মতো প্রকল্পগুলো রাশিয়া তৈরি করছে মূলত আলোচনার টেবিলে বাজার দর বাড়ানোর জন্য। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে যে নিউ স্টার্ট নামে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি বিদ্যমান, সেটির আওতায় এই নতুন ধরনের অস্ত্রগুলো অন্তর্ভুক্ত নয়। ফলে রাশিয়া এগুলোকে ভবিষ্যৎ চুক্তিতে দর কষাকষির অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। ট্রাম্প প্রশাসন চেয়েছিল নিউ স্টার্ট চুক্তিতে চীনকে অন্তর্ভুক্ত করতে, কিন্তু রাশিয়া সেই প্রস্তাবে আগ্রহ দেখায়নি। বাইডেন প্রশাসন দায়িত্ব নেয়ার পর চুক্তির মেয়াদ আরও 5 বছর বাড়ায়। তবে সেই সময় যুক্তরাষ্ট্র জানিয়ে দেয় রাশিয়ার নতুন পারমাণবিক সক্ষমতা, বিশেষ করে বুরেভেস্তেনিক ও অ্যাভানগার্ডের মতো প্রকল্প ভবিষ্যৎ আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয় হবে। রাশিয়া অবশ্য এসব আলোচনায় বলে আসছে যে তারা অস্ত্র ভারসাম্য বজায় রাখছে মাত্র। পুতিন নিজেই ঘোষণা করেছিলেন যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে কার্যত অকার্যকর করে দেবে বুরেভেস্তেনিকের মতো অস্ত্র, কারণ এটি এত নিচু উচ্চতায় এত দীর্ঘ সময় ধরে উঠতে পারে যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আগে ভাগে শনাক্ত করতে পারবে না। এ বক্তব্য শুধু সামরিক আত্মবিশ্বাস নয়, এটি এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ। যুক্তরাষ্ট্রের জন্য এটি এক কঠিন সংকেত, রাশিয়াকে একঘরে করে রাখা যাবে না। বুরেভেস্তেনিকের সাফল্য বা ব্যর্থতা এখনও অনিশ্চিত। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো মনে করে রাশিয়া এখনও কার্যকর ও নিরাপদ পারমাণবিক প্রপালশন ইউনিট তৈরি করতে পারেনি। অনেক বিশ্লেষক বলেন রাশিয়া হয়তো জানেই যে এই প্রকল্প বাস্তবিকভাবে যুদ্ধক্ষেত্রে ব্যবহারযোগ্য নয়, কিন্তু এটি তারা চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক কৌশলগত সমীকরণে প্রভাব বৃদ্ধির জন্য। অন্যদিকে যদি কোনোভাবে এটি সফল হয়, তবে তা হবে বৈশ্বিক অস্ত্র ইতিহাসে এক নতুন অধ্যায়। তবে প্রযুক্তিগত সাফল্যের বাইরেও আরেকটি দিক পরিবেশগত ঝুঁকি। পারমাণবিক রিয়্যাক্টর বহনকারী ক্ষেপণাস্ত্র যদি কোনো কারণে দুর্ঘটনায় পতিত হয়, তবে সেটি যে অঞ্চলে পড়বে সেখানে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়বে। আর্কটিক অঞ্চলে এর পরীক্ষাগুলো হওয়ায় অনেক পরিবেশবিদ আশঙ্কা করছেন এটি দীর্ঘমেয়াদে পরিবেশগত বিপর্যয়ের কারণ হতে পারে। রাশিয়ার দৃষ্টিকোণ থেকে বুরেভেস্তেনিক কেবল অস্ত্র নয়, বরং এক ধরনের বেঁচে থাকার প্রতীক। ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণ, পশ্চিমা নিষেধাজ্ঞা, ইউক্রেন যুদ্ধ সব মিলিয়ে রাশিয়া নিজেকে ঘেরাও অবস্থায় দেখে। এই প্রেক্ষাপটে বুরেভেস্তেনিক হল এমন একটি বার্তা যে রাশিয়াকে দমন করা সহজ নয়। তবে বাস্তবতা হল পারমাণবিক চালিত ক্ষেপণাস্ত্রের ধারণা প্রযুক্তিভাবে যতই আকর্ষণীয় হোক, এটি মানব সভ্যতার জন্য ততটাই ঝুঁকিপূর্ণ। কারণ এখানে সামান্য ভুল মানে হতে পারে এক ভয়ঙ্কর পারমাণবিক দুর্ঘটনা। আর যদি এটি বাস্তব যুদ্ধে ব্যবহৃত হয়, তবে তার প্রভাব হবে সীমান্তের বাইরে পুরো মানবতার উপর। তবুও রাশিয়া জানে ভয়ই তার সবচেয়ে বড় অস্ত্র। যুক্তরাষ্ট্রের মিসাইল প্রতিরক্ষা প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, বুরেভেস্তেনিকের মতো অপ্রত্যাশিত অদৃশ্য অস্ত্রের ধারণা পশ্চিমকে মানসিকভাবে অস্থির করে তোলে। হয়তো এটি রাশিয়ার আসল উদ্দেশ্য, বাস্তব যুদ্ধ নয়, বরং ভয় দেখানোর মাধ্যমে রাজনৈতিক ভারসাম্য বজায় রাখা। সবশেষে বলা যায়, বুরেভেস্তেনিক প্রকল্প আধুনিক সামরিক প্রযুক্তির সবচেয়ে বিতর্কিত ও উচ্চাভিলাষী প্রচেষ্টা। এটি বিজ্ঞান, ঝুঁকি, কূটনীতি ও অহংকারের এক জটিল সংমিশ্রণ। এর সফলতা রাশিয়ার জন্য হবে প্রযুক্তিগত গর্বের জয়, আর ব্যর্থতা প্রমাণ করবে মানবীয় সীমা অতিক্রমের চেষ্টা সবসময় বিপজ্জনক। বুরেভেস্তেনিক আজ কেবল রাশিয়ার অস্ত্র নয়, এটি এক প্রতীক, এক এমন সময়ের প্রতীক যখন শান্তি নয়, আবারও ভয়, সন্দেহ ও অস্ত্র প্রতিযোগিতায় বিশ্ব রাজনীতির ভাষা হয়ে উঠছে। যদি এটি সফল হয়, তবে এটি হবে মানব ইতিহাসের প্রথম পারমাণবিক চালিত ক্ষেপণাস্ত্র। আর যদি ব্যর্থ হয়, তবে সেটি প্রমাণ করবে প্রযুক্তি দিয়ে সবকিছু জয় করা যায় না, কারণ শেষ পর্যন্ত প্রতিটি অতিরিক্ত শক্তি নিজের সৃষ্টিকারীকেই গ্রাস করে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।